বাংলাদেশে আসলে বিশ্বের অন্যান্য দেশে যেটা আমরা দেখি যে পুঁজিবাজার একটা শক্ত অবস্থানে থাকে এবং অর্থনীতিতে যে ক্যাশটাকে পুশ ইন করা সেটা পুঁজিবাজার থেকে সেই অর্থের যোগানটা আসে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত সেই বিকল্পটা তৈরি হয়নি। ব্যাংক খাতের উপরে সরকার থেকে শুরু করে বেসরকারি খাত ব্যাংক খাতের উপরে নির্ভরশীল। তো এই যে একটা বলা যায় অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের, আমরা বিকল্প কোনো পথ তৈরি করিনি এখন পর্যন্ত, সেই ব্যাংক খাতের কেন এত লুটতরাজ হলো, সেই ব্যাংক খাতের কেন এত দুরূহ অবস্থা? এটা কেন, এই কেনর জবাব তো আসলে দিবে কারা? এই জবাব কি ব্যাংকাররা দিবে নাকি নিয়ন্ত্রকরা দিবে? আপনি যদি যাকে আপনি পাহারাদার নিযুক্ত করেছেন, পাহারাদার যদি আপনার ঘরের পাহারা ঠিক মতো না দেয়, তো তাকে আপনার আটকাবে কে? সেই ঘরের নিরাপত্তা কে দিবে? আমাদের ব্যাংক খাতের হয়েছে এই অবস্থা। বিশেষ করে ব্যাংক খাতটা চরম দুর্যোগের মুখে পড়েছে, যেটা আমাদের সাবেক গভর্নর, যিনি অন্তর্বর্তীকালীন সময় ছিলেন, ডক্টর আহসান মনসুর সাহেব, উনি বলেছিলেন যে কথাটা, উনি একটা কথা বলেছিলেন যে বিশ্বে কোথাও এত বড় ব্যাংক ডাকাতি আর হয়নি, বাংলাদেশে যেটা হয়েছে। তখন আসলে আমার এগুলি দেখার দায়িত্ব। বাংলাদেশে তো ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে কারা? বাংলাদেশে ব্যাংক নিয়ন্ত্রণ কিন্তু দুই জায়গার থেকে হচ্ছে। সরকারি ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু কাগজে কলমে আছে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু সরকারি ব্যাংকগুলোর মালিকানা যেহেতু সরকারের কাছে, সেগুলা ব্যাংকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু ব্যাংক নিয়ন্ত্রণের জন্য অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামে আলাদা একটা ডিভিশন সৃষ্টি করে সেখানে একজন সচিব নিয়োগ দিয়ে ওনারা নিয়ন্ত্রণ করতেছেন একভাবে। বাংলাদেশ ব্যাংক করতেছে নিয়ন্ত্রণ। এখন প্রায় বেসরকারি ব্যাংকগুলো অবশ্য সরকারি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সরকারি ব্যাংকগুলো তো আসলে শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায় আছে। সুতরাং বাংলাদেশ ব্যাংক খাতের এই দুরবস্থার জন্য তো আসলে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আমি মনে করি কিছুটা হলো দায়ী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সেই স্বায়ত্ত শাসনটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এবং নিয়ন্ত্রণের বাইরে রাখা সম্ভব হয়নি কেন্দ্রীয় ব্যাংককে।